বাংলা গপ্পের ঝুলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নমস্কার। এখানে বিভিন্ন ধরনের গল্পের সম্ভার রয়েছে। সেই সমস্ত গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আজকের গল্পের নাম ছকটা সুডুকুর। গল্পটি নেওয়া হয়েছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সমগ্র 1 থেকে। চলুন শুরু করি তাহলে আজকের গল্প। অনেক দিন পর আজ একটা সিনেমা দেখতে গিয়েছিল টুপুর, মিতিন মাসি আর বুমবুমের সঙ্গে। ক্যারিবিয়ান সমুদ্রের জলদস্যুদের নিয়ে গল্প। ছবির শুরু থেকে শেষ অবিরাম ঢিসুম ঢাসুম তলোয়ারের ঝনঝনানি আর মাস্তুল তোলা জাহাজে বিকট চেহারার দাড়িওয়ালা মানুষজনের বিস্তর লাভঝাপ। উপরি পাওনা সুন্দর সুন্দর সিনারি, সমুদ্রের সূর্যোদয় সূর্যাস্ত, নীল সাগরের বুকে সবুজ সবুজ পাহাড়ি দ্বীপ, আহা চোখ যেন জুড়িয়ে যায়। টানা 2.5 ঘন্টা জমজমাট সব দৃশ্য দেখে টুপুর যখন সিট ছেড়ে উঠল, গত 1 মাসে পরীক্ষার চাপে জিরবার হয়ে যাওয়া মাথা দিব্যি ফুরফুরে হয়ে গিয়েছে। হল থেকে বেরোতে না বেরোতেই মিতিন মাসির মোবাইল ফোনে সুরেলা ঝংকার। নম্বরটা দেখে নিয়ে 2-4টে হুঁ হাঁ আচ্ছা বলে ফের ভ্যানিটি ব্যাগে চালান করে দিল ফোন। টুপুর জিজ্ঞাসা করল, কে গো, তোমার কোনো ক্লায়েন্ট? তোর মেশো। আজ শনিবার তো তাড়াতাড়ি ফিরেছে প্রেস থেকে, আর ফিরেই হাঁকাহাঁকি শুরু করেছে। কেন? কি যেন এক জব্বর খবর আছে। কি খবর? ভাঙলো না তো, বলল সাসপেন্স, বাড়ি গেলে তবে জানাবে। তাহলে ফোনটা করলো কেন? ওটাই তো তোর মেশোর ট্যাকটিস। ভেবেছে কৌতূহলে পেট ফুলবে, দৌড়াতে দৌড়াতে আমরা বাড়ি চলে যাব। যাকে যাক, খাবি কিছু? বুম বুম বেশ একটা বড় বড় হাবভাব নিয়ে পাশে পাশে হাঁটছিল। খাওয়ার কথা কানে যেতেই লাফিয়ে উঠেছে। চিপস খাবো, চিপস খাবো। মিতিন মাথা নেড়ে বলল, এখন নো চিপস। তাহলে আইসক্রিম চলতে পারে, তবে পেটে সলিড কিছু পড়ার পর গরম গরম মোমো খেলে কেমন হয়? আহারের ব্যাপারে বুমবুমের অজস্র ফ্যাকড়া, তবে মোমোর প্রস্তাবটা তার মনে ধরেছে। টুপুরেরও। এলগিন রোডের ফুটপাত ধরে এগোচ্ছিল 3 জনে। পথ বদলে চলে এসেছে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালের সামনে। ছোট্ট তিব্বতী রেস্তোরাঁয় ঢুকে অর্ডার দেওয়া হলো স্টেমড মোমোর সঙ্গে টুপুরের জন্য তার প্রিয় থুপকাও। খেতে খেতে সিনেমাটা নিয়ে আলোচনা হচ্ছিল। বুমবুম বলল, মা, জলদস্যুরা বড় বেশি নিষ্ঠুর হয় তাই না? খুব মারপিট করে। লুটপাটের সময় ওরা কোনো বাধা মানে না, ঘ্যাচাং ঘ্যাচাং মাথা কাটে। আমাদের দেশে জলদস্যু নেই? আগে অনেক ছিল, এখন কিছু আছে। তারা মাঝে মাঝে সুন্দরবনের নদীগুলোতে লঞ্চ বা নৌকার যাত্রীদের উপর হামলা চালায়। অবশ্য আমরা ওদের জলদস্যু বলি না। টুপুর এবার নিজের জ্ঞান জাহির করলো। আমরা ওদের নাম দিয়েছি হারমাদ। তোর বোকা, এখনকার ওই ডাকাত লুঠেরাগুলো হারমাদ হতে যাবে কেন? হারমাদ তো পর্তুগিজ জলদস্যু। স্পেন পর্তুগালে নৌবহরের নাম এক সময় ছিল আর্মাডা। পর্তুগিজ জলদস্যুরা বিরাট বিরাট জাহাজ নিয়ে আসতো বলে কিভাবে যেন ওই আর্মাডা শব্দটা লোকের মুখে মুখে হারমাদ হয়ে গিয়েছিল। বুঝেছি, যেমন মারাঠা দস্যুদের বলা হতো বর্গী। রাইট। বর্গ মানে শ্রেণী বা দল। মারাঠিরা দল বেঁধে আক্রমণ করতো তো, তাই বর্গ থেকে বর্গী। কিংবা ধর মগ, ব্রহ্মদেশ অর্থাৎ বর্মা, এখন কিনা যার নাম মায়ানমার, সেখানকার লোকেরা নামের আগে লিখত মং। আমাদের যেমন শ্রী বা শ্রীমান, ওই মং থেকেই বর্মার লোকের নাম হয়েছিল মগ। তাই নাকি? টুপুরের চোখ বড় বড়। আমরা যে তাহলে কথায় কথায় মগের মুলুক বলি, সেটা আসলে বর্মা দেশ? ইয়েস ম্যাডাম, এককালে ওখানে ভীষণ অরাজক অবস্থা ছিল। কেউ আইন কানুনের তোয়াক্কা করতো না। খুন জখম চুরি রাহাজানি চিন্তায় লেগেই থাকতো।
তাই যে দেশে কেউ কোনো নিয়মকানুন মানে না সেটাকে আমরা বলি মগের মুলুক। এত সব জ্ঞানগর্ভ বিষয় বুমবুমের বুঝি একটুও পছন্দ হচ্ছিল না। মাত্র দুখানা চিকেন মোমোতে তার পেট ভরে গিয়েছে, এখন সে আইসক্রিম চায়। অগত্যা চটপট প্লেট শেষ করে টুপুরদের উঠতেই হলো। বাইরে এসে ছেলেকে একটা স্ট্রবেরি কাপ কিনে দিয়ে মিতিন ট্যাক্সি ধরেছে। জানলার ধারে বসে আইসক্রিম চাটতে চাটতে চলেছে বুমবুম। মাসি আর বঞ্জি কথা বলছে টুকটাক। ট্যাক্সি যখন বাড়ির সামনে পৌঁছলো তখনও বুমবুমের কাপ চাটা শেষ হয়নি। 3 তলায় উঠে ফ্ল্যাটের ডোরবেল বাজাতে হলো না, তার আগেই পার্থ দরজা খুলে দিয়েছে। সম্ভবত ব্যালকনিতে ছিল, দেখতে পেয়েছে ট্যাক্সি। উত্তেজিত মুখে বলল, তোমরা তো দেরি করলে কেন? মিতিন সেভাবে আমল দিল না। ঘরে ঢুকতে ঢুকতে বলল, তো হয়েছেটা কি? খবর দেব বলে কখন থেকে অপেক্ষা করে আছি, এমন একটা গ্র্যান্ড নিউজ। বুঝলাম, তা প্রাইসটা কি? পার্থ থতমত খেলো একটু, ঢোক গিলে বলল, মানে কি করে বুঝলে প্রাইস পেয়েছি? সিম্পল, তোমার উচ্ছ্বাস দেখে। মিতিন চটি ছেড়ে সোফায় গিয়ে বসলো, ভুরু বাঁকিয়ে বলল, একটু আন্দাজ করতে পারি বলেই তো আমি ডিটেকটিভ হয়েছি, নয় কি? তা বটে, পার্থ হেসে ফেলল। এবার তাহলে প্রাইসটাও গেস করে ফেলো। হবে হাঁড়ি করা গোছের কিছু, কিংবা স্যান্ডউইচ টোস্টার, অথবা ইলেকট্রিক ইস্ত্রি। ঢিলটা মোটেই লাগলো না ম্যাডাম। পার্থর হাসি চওড়া হলো। সুডুকু মেলানো নিয়ে খুব আওয়াজ দিতে না আমায়। ওই সুডুকুর কল্যাণে একটা ফ্যান্টাস্টিক অফার পেয়েছি। কীরকম? ফুল ফ্যামিলি বিদেশ ভ্রমণ, প্রায় নির্খরচায়। এবার মিতিনও চমকেছে। টুপুরে তো চক্ষু স্থির হওয়ার দশা। এমনও হয় নাকি? আস্তে আস্তে ব্যাপারটা খোলসা হলো। ইদানিং শব্দছকের পাশাপাশি নতুন একটা নেশায় মেতেছে পার্থ, সুডুকু। খবরের কাগজ হোক, ম্যাগাজিনই হোক, যেখানেই ওই 9 ঘরের সংখ্যাচক চোখে পড়ে অমনি বসে যায় মেলাতে। খুচরো প্রাইজের আশায় পোস্ট করে দেয় নির্দিষ্ট ঠিকানায়। অবশ্য একটা আলপিনও জোটেনি কখনো, কিন্তু এবার সত্যি সত্যি কপালে শিকে ছিঁড়েছে। গত 3 মাস ধরে ফি রোববার ইংরেজি খবরের কাগজের সঙ্গে একটা হ্যান্ডবিল আসছিল বাড়িতে, সুডুকুর ছক সহ। কোনো এক পেঙ্গুইন রিসর্ট ইন্টারন্যাশনালের পাঠানো। হ্যান্ডবিলে ঘোষণা থাকতো, ঠিকঠাক ছক মিলিয়ে অমুক পোস্ট বক্সে পাঠিয়ে দিন। প্রথম সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে এক আকর্ষক পুরস্কার। তা পার্থ প্রতিবারই তড়িঘড়ি পাঠিয়ে দেয়, তবে কিছুতেই ফার্স্ট হতে পারে না। অবশেষে 9ম চেষ্টায় সফল হয়েছে সে, এবং পুরস্কারটাও সত্যিই লোভনীয়। স্বামী স্ত্রী আর একটি বাচ্চার সিঙ্গাপুর যাতায়াতের প্লেন ভাড়া দিচ্ছে পেঙ্গুইন ইন্টারন্যাশনাল। সঙ্গে সিঙ্গাপুরের কোনো একটি বিশেষ হোটেলে 3 দিন 2 রাত থাকার খরচাও। বলতে বলতে পার্থ উল্লাসে ফুটছিল। প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, ব্যাপারটা বুঝলে তো? যাতায়াত ফ্রি, থাকা ফ্রি, শুধু খাওয়া দাওয়ার খরচাটা যা লাগবে। আর একদিক এদিক ওদিক বেড়ানো, কিছু কেনাকাটার, একটা বিদেশি শহরে ঢু মেরে আসার কেমন সুন্দর সুযোগ এসে গেল বলো। কিন্তু মিতিনের তবু যেন ধন্দ যায় না। চোখ কুঁচকে বলল, যতদূর জানি এই ধরনের প্রাইজে শুধু হোটেলের খরচাটাই দেয়, এরা প্লেন ফেয়ারও দেবে? দিচ্ছে তো, এটাই হয়তো পেঙ্গুইন রিসর্টের মার্কেটিং স্টাইল। ওখানকার যে হোটেলে রাখবে তাদের সঙ্গে এদের হয়তো কোলাবোরেশন আছে। সিঙ্গাপুরে ট্যুরিজম প্রমোট করাই এটাই হয়তো নতুন কায়দা। হতে পারে। মিথিন মাথা নাড়ল। কই চিঠিটা দেখি। চিঠি তো কম্পিউটারে, আমার মেল বক্সে। তোমার ইমেল অ্যাড্রেস ওতে দিয়েছিলে বুঝি? অবশ্যই। জলদি চিঠি চালাচালি করতে এখন ইমেলই তো ভরসা। সেকেন্ডের মধ্যে দুনিয়ার যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়া যায়। পার্থ সোফায় বাবু হয়ে বসল। যাকে কাজের কথা শোনো, আমাদের যাত্রার সম্ভাব্য তারিখটা ওরা জানতে চেয়েছে। সেই অনুযায়ী প্লেনের টিকিট পাঠাবে। বেশি দেরি করা যাবে না, কারণ অফারটার মেয়াদ মাত্র 1 মাস। আজ 24শে মার্চ,
24শে এপ্রিলের মধ্যে আমাদের ঘুরে আসতে হবে। অসুবিধার কি আছে? বুমবুমের তো পরীক্ষা হয়ে গিয়েছে, আমরাও এই মুহূর্তে হাতে কোনো কাজ নেই, আমরা নেক্সট উইকে যেতেই পারি। মিতিন যেন এতক্ষণে বেশ খুশি খুশি। আমাদের তিনজনেরই তো পাসপোর্ট আছে, সিঙ্গাপুরের ভিসা পাওয়া এমন কিছু কঠিন কাজ নয়। এখন তো শুনি সিঙ্গাপুর এয়ারপোর্টে নেমেও ভিসা করিয়ে নেওয়া যায়। 2-3 দিন বেরিয়ে এলেও মাথাটা বেশ ফ্রেশ হয়ে যাবে। বটেই তো, তোমার তো এখন যা ঘোরাঘুরি সব কাজের জন্য, সেফ আরাম করে বেড়ানো তোমার আর হয় কোথায়? কিরে টুপুর, ঠিক বলছে কিনা বল? টুপুরের বুকটা কেমন ভার ভার ঠেকছিল। মাসি মিশু আর বুমবুম 3-4 দিনের জন্য বেড়াতে যাবে, এতে তো তার হিংসে জাগা উচিত নয়। তবু মনটা কেমন খচখচ করছে। উদাস গলায় টুপুর বলল, হ্যাঁ হ্যাঁ যাও, তোমাদের সকলেরই ভালো লাগবে, খুব মজা করতে পারবে। পার্থ চোখ পিটপিট করলো, তুই যাবি না কি সঙ্গে? আমি কি করে যাব? ওরা তো শুধু তোমাদের তিনজনকেই। সো হোয়াট, তুইও যেতে পারিস, তোর খরচ আমি দেব, পাসপোর্ট তো আছেই তোর, তাই না? টুপুর খুশি হয়ে ঘাড় নাড়ল। গত বছর টুপুরের বাবা একটা সেমিনারে যোগ দিতে ঢাকা গিয়েছিলেন, তখনই টুপুর আর টুপুরের মায়ের পাসপোর্টটাও করিয়ে রেখেছিলেন। অবনীর সঙ্গে যদিও টুপুর আর সহেলির বাংলাদেশ যাওয়া হয়নি, তবে পাসপোর্টটা তো আছে। ঈষৎ লজ্জা লজ্জা মুখে টুপুর বলল, কিন্তু স্কুল কামাই হবে, আমার সুবিধা মতো ডেটে যদি যাওয়া না হয়। বকিস না তো, 3 দিন স্কুল ডুব মারলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয় না। পার্থ কাঁধ ঝাঁকালো, জানিস প্রত্যেক মাসে নিয়ম করে 4 দিন স্কুল বাঙ্ক করতাম, আর রাস্তায় রাস্তায় ডাঙ্গুলি খেলে বেড়াতে। মিতিন ফোড়ন কাটল, নো, আই ওয়াজ আ ফুটবলার। পাউরুটি আলুর দমের বিনিময় কত দূর দূরান্তে খেপ খেটে এসেছি। স্ট্রাইকার হিসেবে আমার যা নাম ছিল, সমস্ত ক্লাব আমায় খেলানোর জন্য ঝুলোঝুলি করতো। বারাসাত থেকে ডাকছে, উলুবেড়িয়া থেকে ডাকছে, নেহাত কলেজে উঠে ফুটবলটা ছেড়ে দিলাম, নইলে ন্যাশনাল টিমে তো আমার জায়গা বাঁধা ছিল। হয়েছে, এবার গুল মারা থামাও। মিতিন দুহাত তুলল, চটপট গিয়ে আগে ইমেলটা জবাব দিয়ে দাও তো। লিখবে আমাদের সঙ্গে এক্সট্রা একজন যাচ্ছে, তার এয়ার টিকিট আমরা করে নেব, আর পারলে যেন এমনভাবে ব্যবস্থা করে যাতে মাঝে শনি রোববারটা থাকে। তুমিও তাহলে ততক্ষণে ভালো করে কফি বানিয়ে ফেলো তো। তোমার আরতি রানী কাজ সেরে যাওয়ার সময় এমন এক কাপ চা খাইয়েছে, মুখটা তিতকুটে মেরে আছে। পার্থ মিশো কম্পিউটারে বসলো, মিতিন মাসি রান্নাঘরে, বুমবুম টিভিতে কার্টুন দেখছে। শিনচ্যাং ভয়ঙ্কর এক দুষ্টু ছেলের কাহিনী, বেশিক্ষণ তার কাণ্ড কারখানা দেখলে মাথা ঝিমঝিম করতে থাকে। টুপুর 2-5 মিনিটের বেশি বসতে পারল না টিভির সামনে, পায়ে পায়ে চলে গেল মিতিন মাসির নিজস্ব চেম্বারটায়। এই ঘরখানায় ঢুকলেই অদ্ভুত রোমাঞ্চ জাগে টুপুরের, কত কিছু যে আছে সেখানে। সম্প্রতি একটা ল্যাপটপ কিনেছে মিতিন মাসি, বাহারি ছোট্ট কম্পিউটারখানা শোভা পাচ্ছে টেবিলে। দেওয়াল জোড়া র্যাকে থরে থরে বই আর বই, ইতিহাস, ভূগোল, প্রাণবিদ্যা, উদ্ভিদবিদ্যা, রসায়ন, সাহিত্য সবই অবস্থান করছে পাশাপাশি। এছাড়াও আছে অজস্র ফাইল, নানান কেসের। এক একটা বিষয় ধরে খবরের কাগজের কাটিং জমায় মিতিন মাসি, সেই ফাইলেও সংখ্যায় কম নয়। কোনোটায় একের পর এক খুনের খবর, কোনোটায় শুধু কিডন্যাপিং কিংবা জালিয়াতি ডাকাতি। গত 3-4 বছরের একটা অপরাধও বোধহয় মিতিন মাসির তথ্য ভাণ্ডারের বাইরে নেই। এত গুছিয়ে কাজ করে বলেই না ঝানু গোয়েন্দা হিসেবে মিতিন মাসির এত নাম ডাক। বইয়ের তাক ঘেটে টুপুর একটা মানচিত্রের বই বের করলো, পাতা উল্টে উল্টে থামল দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যাপে। সিঙ্গাপুর খুঁজছে, হ্যাঁ পেয়েছে। ভারতের পর বাংলাদেশ, তারপর মায়ানমার, তারপর মগের মুলুক পেরিয়ে আন্দামান সমুদ্র ছুঁয়ে থাইল্যান্ডকে পাশে রেখে মালয়েশিয়া অতিক্রম করে সিঙ্গাপুর দ্বীপ। ও ওইখানেই যাবে টুপুর? ইস, টুপুরের বিশ্বাসই হচ্ছে না, এমন আকস্মিকভাবে সিঙ্গাপুর ভ্রমণটা আকাশ থেকে খসে পড়ল
শেষমেশ যাওয়া হবে তো সত্যি সত্যি। এর মধ্যে দুম করে মিতিন মাসির কোনো কেস না এসে যায়। না, কোনো গড়বড় হলো না শেষ পর্যন্ত। পার্থ সম্মতি জানানোর 3 দিনের মধ্যেই উত্তর হাজির। এবার আর ইমেল নয়, কুরিয়ারের মাধ্যমে। সুদৃশ্য খামে হালকা নীলরঙা পেঙ্গুইনের একটা বড় সড়ো লোগো বসানো প্যাডে চিঠি পাঠিয়েছে পেঙ্গুইন রিসর্ট ইন্টারন্যাশনাল। পত্রের বয়ানটি সংক্ষিপ্ত, নেহাতি কেজো। শ্রী পার্থপ্রতিম মুখোপাধ্যায় ও তার পরিবারকে এই ভ্রমণটি উপহার দিতে পেরে পেঙ্গুইন রিসর্ট কৃতার্থ বোধ করছে। তারা আশা করে ভ্রমণটি অবশ্যই উপভোগ্য হবে। সিঙ্গাপুর এয়ারপোর্টে তাদের প্রতিনিধি যথাসময়ে উপস্থিত থাকবে এবং হোটেল বাসের যথাযথ ব্যবস্থা করে দেবে। খামে 3খানা বিমান টিকিটও মজুদ সিঙ্গাপুর এয়ারলাইন্সের। পার্থ, মিতিন আর বুমবুমের নামে। যাওয়া 3রা এপ্রিল শুক্রবার, ফেরা সোমবার রাতে, অর্থাৎ ঠিক যেমনটি চাওয়া হয়েছিল তেমনটি। ব্যাস, পার্থকে আর পায় কে। আনন্দে প্রায় লাফাতে লাফাতে কম্পিউটারে বুক করে ফেলল টুপুরের টিকিট। সিঙ্গাপুরে নেমে ভিসা করাতে গিয়ে কি ঝামেলা হয় কে জানে। এখানকার এক ট্রাভেল এজেন্ট বন্ধুকে ধরে একদিনেই বের করে ফেল সিঙ্গাপুর বাসের অনুমতি। টাকা ভাঙিয়ে সিঙ্গাপুর ডলার কিনল বেশ কিছু। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, কেনাকাটার খরচ তো নিজেদেরই করতে হবে। 2-3 দিনের জন্য পাহাড় প্রমাণ জামা কাপড়ও গুছিয়ে নেওয়া হলো সুটকেসে। এবার শুধু উড়লেই হয়। টুপুরও উত্তেজনায় ফুটছিল। জীবনে এই প্রথম বিদেশ ভ্রমণ বলে কথা। বাবা মার সঙ্গে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে যখন পৌঁছালো, তখন তো টুপুরের রীতিমতো গায়ে কাটা দিচ্ছে। ফ্লাইট রাত 11:50-এ। টুপুরদের বিদায় জানিয়ে ফিরে গিয়েছেন অবনী আর সহেলি। শুল্ক দপ্তর আর নিরাপত্তা বেষ্টনী টপকে দোতলার ঝকঝকে লাউঞ্জে এসে বসল টুপুররা। প্লেন ছাড়তে এখনো খানিক দেরি। একটু একটু করে যাত্রীতে ভরে যাচ্ছে লাউঞ্জ। সাহেব, মেম সাহেব, চীনা, জাপানি, অবাঙালি, কত রকম যে লোক। কেউ বা একা বসে, কেউ গল্পগুজব করছে, কেউ বা হেঁটে বেড়াচ্ছে এদিক ওদিক। চা, কফি, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কসের ছোট্ট ছোট্ট দোকানগুলো বন্ধ ছিল এতক্ষণ। ঝাঁপ খুলতেই কিয়স্কগুলোর কাউন্টারে খুচরো জটলা। লাউঞ্জে একটা টিভিও চলছে, সেদিকেও চোখ মেলেছে কেউ কেউ। অনেকেরই কানে মোবাইল দরকারি কথা সারছে টুকটাক। কোণের বিনা পয়সার টেলিফোন বুথও হালকা লাইন। পার্থ হাঁটতে হাঁটতে ওই বুথের দিকেই যাচ্ছিল। একবার কফি শপেও ঢু মেরে এসে টুপুরকে জিজ্ঞেস করলো, কিরে, কিছু খাবি নাকি? টুপুরের অল্প অল্প খিদে পাচ্ছিল। 9টার মধ্যে এয়ারপোর্টে আসতে হয়েছে। সন্ধেবেলা লুচি তরকারি হজম হয়ে গিয়েছে মোটামুটি। ঠোঁট কুচকে বলল, কি পাওয়া যাবে? পেস্ট্রি, স্যান্ডউইচ? না না, ওইসব এখন খেতে হবে না, প্লেনে উঠলেই তো ডিনার দেবে। মিতিন প্রস্তাবে জল ঢেলে দিল, বরং 2-1 প্যাকেট চিপস নাও, কফির সঙ্গে খাই। বুমবুম ঢুল ছিল এতক্ষণ। চিপসের নাম কানে যেতে সে আচমকাই চাঙ্গা। উজ্জ্বল মুখে বলল, আমি কিন্তু একটা গোটা প্যাকেট খাবো। এসে গেল মুচমুচে চিপস। পার্থ আর মিতিনের কফিও। কাগজের কাপে চুমুক দিয়ে মিতিন বলল, কিরে, কেমন দেখছিস লাউঞ্জটা? মনে হচ্ছে না একটা মিনি পৃথিবী? টুপুর ঘাড় নাড়ল। হ্যাঁ, সে তো বটেই। ইন্টারেস্টিং কিছু চোখে পড়েছে? টুপুর এদিক ওদিক ঘাড় ঘোরালো। ওই 2জন বুদ্ধিস্ট মঙ্কের কথা বলছো? ন্যাড়া মাথা, গেরুয়া পরা? না, দক্ষিণ পূর্ব এশিয়ায় এখনও বৌদ্ধের রমরমা। ওরা তো থাকবেনি। আর কিছু? চিপস চিবোতে চিবোতে আর একবার প্রকাণ্ড হলঘরের মতো জায়গাটাকে নিরীক্ষণ করল টুপুর। আমতা আমতা করে বলল, কই, সেভাবে তো। আমার অবজারভেশনটা বলবো? পার্থ ফুট কাটল। ওই যে টেলিফোন বুথের সামনে 3টে লোক দাঁড়িয়ে, ওরা মনে হচ্ছে একটু একটু সন্দেহজনক। সম্ভবত ওরা ক্যারিয়ারের কাজ করে। টুপুর জিজ্ঞেস করলো, সেটা কি? সিঙ্গাপুর থেকে নানা ধরনের জিনিসপত্র কিনে এনে এখানকার বাজারে বেচা হয়।
এই ধর ফ্যান্সি মার্কেটে, বাগরি মার্কেটে কেনাকাটার চোরাপথে মাল আনার বন্দোবস্ত করে এই সব ক্যারিয়ারেরা। এদের পেছনে থাকে অনেক বড় বড় কোনো ব্যবসায়ী বা স্মাগলার। লাভের গুড় সেই লোকটাই খায়, এরা ক্যারি করে আনার জন্য কিছু পয়সা পায় শুধু। কি কাণ্ড, কাস্টমস এদের ধরে না, কখনো ধরা পড়ে কখনো বেরিয়ে যায়। ওই ঝুঁকিটুকুর জন্যই তো টাকা দেওয়া হয় ওদের। লোক তিনটিকে ভালো করে দেখল টুপুর। চেহারায় এমন কিছু বিশেষত্ব নেই। বয়স 35 থেকে 40-এর মধ্যে। পোশাক আশাকও নিতান্ত সাধারণ। নিজেদের মধ্যে হাত নেড়ে নেড়ে গল্পগুজব করছে লোকগুলো। টুপুরের মনে পড়ল শুল্ক দপ্তরের অফিসাররা এদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছিলেন। জেরা করছিলেন কি হবেও বা। ভাবনাটার সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন উকি দিয়েছে টুপুরের মাথায়। ভুরুকুচকে জিজ্ঞেস করল, আচ্ছা পার্থমেশো, এরা কি নিষিদ্ধ ড্রাগ টাগও নিয়ে আসে? ওই যে কাগজে মাঝে মাঝে বেরোয় দমদম বিমানবন্দরে কোকেন বা হেরোইন ধরা পড়েছে। হ্যাঁ, ওসব দ্রব্য তো ক্যারিয়ারেরাই বহন করে আনে। এবার পার্থর বদলে মিতিনের জবাব। তবে সিঙ্গাপুর থেকে ড্রাগ আনা ভীষণ কঠিন। কেন? ড্রাগের ব্যাপারে সিঙ্গাপুর গভর্নমেন্ট সাংঘাতিক করা। ড্রাগ সমেত কেউ যেখানে ধরা পড়লে তার একটাই শাস্তি, ডেথ, প্রাণদণ্ড। অতএব খেয়াল রেখো, এটা শুধু তোমাকে নয়, তোমার মেশোকেও বলছি। সিঙ্গাপুর এয়ারপোর্টে নিজের হ্যান্ডব্যাগটি সম্পর্কে সাবধান। আত্মভোলা হয়ে থাকলে চলবে না। ড্যাব ড্যাব করে ডিউটি ফ্রি শপে জিনিস দেখছো, পট করে কেউ ব্যাগে একটা প্যাকেট গুজে দিল, ব্যাস তাহলেই তুমি গেলে। এই শর্মা মোটেও অত ক্যালস নয়। পার্থ কাঁধ ঝাঁকালো। সুডোকু প্র্যাকটিস করার পর থেকে আমার চোখ কান আরও অনেক বেশি খুলে গিয়েছে। দ্যাটস গুড। কফি শেষ করে কাগজের কাপটা পার্থর হাতে ধরিয়ে দিল মিতিন। এটা বিনে ফেলে দিয়ে এসো তো। বুম বুম বলল, আমায় দাও, আমি ফেলে আসছি। ফাঁকা কাপ দুটো নিয়ে দৌড় লাগালো বুম বুম। প্রায় সঙ্গে সঙ্গে উল্টো দিকে সোফায় বসে থাকা এক ভদ্রলোক উঠে এসেছেন। পার্থ হচ্ছে খানিক বড়ই হবেন বয়সে। শ্যামলা রং, গাট্টা গোট্টা চেহারা, হাইট মাঝারি, মাথায় অল্প টাক, পরনে কালো ট্রাউজার আর আকাশি নীল ব্লু শার্ট। অনেকক্ষণ থেকেই এদিকে তাকিয়েছিলেন ভদ্রলোক। বার কয়েক চোখাচোখিও হয়েছে টুপুরের সঙ্গে। টুপুর তেমন আমল দেয়নি। ভদ্রলোক বিনীত স্বরে পার্থকে বললেন, এক্সকিউজ মি, আপনাকে খুব চেনা চেনা লাগছে। আগে কোথাও আমাদের দেখা হয়েছে কি? পার্থ থতমত খেল সামান্য। বলল, না মানে আমি তো ঠিক মানে মনে করতে পারছি না। যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি? পার্থপ্রতিম মুখার্জি। নামটাকেও বুঝি মনে মনে হাতড়ালেন ভদ্রলোক। মাথা নেড়ে বললেন, কিন্তু আমার যে খুব। আচ্ছা, আপনি কি সেন্ট পল স্কুলে পড়তেন? না তো, আমি সেন্ট কালী। বলেই পার্থ একগাল হাসল। আমি কালীপ্রসাদ বিদ্যা মন্দিরের ছাত্র ছিলাম। ও, তাহলে কি কর্মসূত্রে কোথাও? আপনি কোথায় কাজ করেন? পার্থ চোখ সরু করল। আমার কাপড়ের ব্যবসা, বড়বাজারের পগিয়াপট্টিতে। আপনি কি জানো দিকে? না তো, আমি বউবাজারে একটা ছোট্ট প্রেস চালাই। ক্যানিং স্ট্রিটে যাই মাঝে মাঝে কাগজ কিনতে। ও, তাহলে হয়তো শিয়ালদা টিয়ালদায় কোথাও। আমি শিয়ালদা হয়ে বাড়ি ফিরি তো, হতে পারে। আবার হয়তো আমি নয়, আমার মতন আরও কাউকে দেখেছেন। একই টাইপের ফেস কাটিং তো আরও থাকতে পারে। তাই কি? ভদ্রলোকের তবুও যেন ধন্দ যাচ্ছে না। চোখ পিটপিট করে বললেন, আচ্ছা, বাই এনি চান্স আপনি কি আমহার্স্টের দিকে থাকেন কখনো? বা মানিকতলার কাছাকাছি? না না, আমি বরাবর দক্ষিণ কলকাতায়। আগে ভবানীপুরে ছিলাম, এখন ঢাকুরিয়ায়। তাহলে বোধহয় ঢাকুরিয়াতেই আপনাকে দেখেছি। প্রায়ই তো ঢাকুরিয়া যাই, আমার এক মাসির বাড়ি ওই পাড়াতেই সম্ভবত। আপনার মাসির বাড়ি কোথায়?
স্টেশনের এপার না ওপার? স্টেশনের পশ্চিম দিকে, বাবুবাগান। আমরা থাকি পূবে, শরৎ ঘোষ গার্ডেন রোডে। পার্থ একগাল হাসল। একমাত্র শিয়ালদা টু ঢাকুরিয়া ট্রেন ছাড়া আমাদের দেখা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই, খুব কম। তাই হবে, হয়তো ট্রেনে কিংবা রাস্তায়। ভদ্রলোক এবার যেন একটু লজ্জিত। সরি, মিচে আপনাকে বিরক্ত করলাম। আরে না না, আমি একদমই মাইন্ড করিনি, বরং ভালোই তো হলো, আলাপ পরিচয় হয়ে গেল। তা ঠিক, নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ করতে আমারও বেশ লাগে। ভদ্রলোক হাসলেন। আপনারা কতদূর চললেন? সিঙ্গাপুর নাকি ভায়া সিঙ্গাপুর অন্য কোথাও? আমাদের দৌড় সিঙ্গাপুর পর্যন্তই। বেড়াতে? ওই আর কি, আলটপকা একটা সুযোগ জুটে গেল, ভাবলাম ঘুরেই আসি। বেশ করেছেন, সিঙ্গাপুর ভারী সুন্দর শহর। কদিন থাকছেন তো? 3 দিন 2 রাতের প্যাকেজ ট্যুর। আই সি, তার মানে কোনো ট্রাভেল কোম্পানির সঙ্গে যাচ্ছেন, ওরাই ঘোরাবে? ঠিক তা নয়, আমরা নিজেরাই ঘুরবো ফিরবো। পেঙ্গুইন কোম্পানি শুধু আমাদের হোটেলের ব্যবস্থাটা করে দেবে। পেঙ্গুইন? পেঙ্গুইন রিসর্ট ইন্টারন্যাশনাল, নাম শুনেছেন? মনে হচ্ছে শোনা শোনা। আপনাকে যেমন দেখা দেখা মনে হচ্ছিল। বলেই ভদ্রলোক দরাজ গলায় হেসে উঠলেন। আমার এই এক বদ রোগ বুঝলেন, হঠাৎ হঠাৎ কোনো মানুষকে চেনা মনে হয়, অথবা কখনো কোনো নাম শুনেই মনে হয় শোনা শোনা। আমার মা বলেন। ভদ্রলোকের মা কি বলেন তা আর শোনা হলো না। বোর্ডিং গেট খুলে গিয়েছে, সঙ্গে সঙ্গে লাউঞ্জের চকিতেও ব্যস্ততা। সিট অনুযায়ী ডাক চলছে মাইক্রোফোনে। সুড়ঙ্গপথের মতো লম্বা এয়ারব্রিজে একে একে ঢুকছে যাত্রীরা। প্লেনের গেটে বিমান সেবিকাদের সুস্বাগতম পেরিয়ে টুপুররা নিজেদের সিটে এসে বসল। প্রকাণ্ড উড়োজাহাজ, প্রতিটি সারিতে 10 জনের বসার জায়গা। দুদিকে জানলার ধারে 3 3 6, মধ্যিখানে 4। রাত্রিবেলা বাইরে কিছু দেখার নেই, তার উপর বসাও যাবে একসঙ্গে, তাই ভেবেচিন্তে মাঝের সিটি নিয়েছে পার্থ। কাটায় কাটায় 11:50 রানওয়ে ধরে ছুটল প্লেন। টুপুরের বিমান যাত্রা এই প্রথম নয়, গত বছরই মুম্বাই যাতায়াত করেছিল আকাশপথে। তবু বিমান আকাশে উঠতেই বুকে অদ্ভুত এক রোমাঞ্চ, শরীর যেন হালকা হয়ে গেল সহসা। এবার কানে তুলো লাগাবো করেও লাগানো শেষ পর্যন্ত হয়নি। একটু পরে কান দুটো যেন ভো ভো করতে লাগলো। একে না কি বলে হাই অল্টিটিউড সিনড্রোম, পার্থমিশর ভাষায় উঁচুতে ওঠার গেরো। প্লেন নিচে নামার পরেও নাকি বেশ খানিকক্ষণ থেকে যায় ভো ভো ভাব, কান কটকট করে কখনো কখনো। মিতিন মাসির পরামর্শ মতো বেশ খানিকক্ষণ শ্বাস ধরে রেখে ছাড়া নেওয়া করে কান দুটোকে সমে ফেরালো টুপুর। সিটবেল্ট খোলার সংকেত পেয়ে ভালো করে গুছিয়ে বসেছে। প্লেন ছাড়ার আগেই হেডফোন বিলি করা হয়েছিল যাত্রীদের। যন্ত্র লাগিয়ে বুম বুম চোখ রেখেছে সামনের সেটের পিঠে লাগানো খুদে মনিটরে। কার্টুন দেখছে। মিতিন মাসি চালিয়ে দিয়েছে। টুপুর, মিতিন মাসি আর পার্থমিশর সামনে মনিটরে ফুটে উঠেছে বিমানের যাত্রাপথ। এখন বিমান ঠিক কোথায়, কতটা উচ্চতায়, সেখানকার তাপমাত্রাই বা কত, সবই দেখা যাচ্ছে পর্দায়। কোল্ড ড্রিঙ্কস আর চানাচুরের প্যাকেট দিয়ে গেল হাস্যমুখ বিমান সেবিকা। আর একটু পরে বুঝি নৈশাহার দেবে। বুমবুমের চানাচুর নিমিষে শেষ। হাত বাড়িয়েছে টুপুরের প্যাকেটে। পার্থ চিবোচ্ছে কচর মচর করে। মেনু কার্ডটা উল্টে পাল্টে দেখে নিয়ে বলল, আমি কিন্তু সেদ্ধ সেদ্ধ কন্টিনেন্টাল খাবো না। মিতিন মুচকি হেসে বলল, সে তো আমি জানি, সাথে কি তোমায় ভেতো বলি? ভাতকেও তো হেলাফেলা করো না ম্যাডাম। জাপানিরা ভাত খায় বলেই এত কর্মঠ, এত বুদ্ধিমান। ইনফ্যাক্ট ভাতের জন্যই আমার অঙ্কে এত মাথা। শুধু কটা সংখ্যা মেলানো অঙ্ক নয় স্যার, একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে পৌঁছানোটাও অঙ্ক। আর সে ব্যাপারে তোমার মগজ ঢুডু। কি করে বুঝলে?
তোমার কাণ্ড কারখানা দেখে একটা সম্পূর্ণ অচেনা লোক তোমার পেট থেকে যাবতীয় খবর নিয়ে চলে গেল, অথচ তুমি তার সম্পর্কে কিন্তু কিছুই জানার চেষ্টা করলে না। কেন? জেনেছি তো, উনি একজন বস্ত্র ব্যবসায়ী, বড় বাজারের দোকান, ব্যাস ওইটুকুই। বলো তো ভদ্রলোকের নাম কি? পার্থ একটুক্ষণ মাথা চুলকোলো, তারপরেই গুম। ঘাড় উঁচিয়ে দেখলো এদিক ওদিক, হঠাৎই সিট ছেড়ে উঠে গেছে। ভদ্রলোককে খুঁজে বের করে দাঁড়িয়ে পড়ল সেখানে। টুপুর সভয় বলল, সর্বনাশ, পার্থ মেশোকে তুমি রাগিয়ে দিলে তো। এখন ভদ্রলোককে না উল্টোপাল্টা প্রশ্ন করে বসে। ছাড় তো। মিতিন পাত্তাই দিল না। ছোট্ট মনিটরে আঙুল রেখে বলল, এদিকে তাকা। দেখ, আমরা বাংলাদেশ পেরিয়ে এখন বঙ্গোপসাগরের উপর দিয়ে যাচ্ছি। কাছাকাছি ল্যান্ড এখন মায়ানমার, মানে মগের মুলুক। বর্মায় আগে কত বাঙালি থাকতো জানিস? একসময় তো ধুয়ো ছিল। এদেশে কিছু হচ্ছে না, বর্মা পাড়ি দাও। সাহিত্যিক শরৎচন্দ্রই তো বাড়ি থেকে পালিয়ে বর্মা চলে গিয়েছিলেন। ওখানকার মন্দালয়ে জেলে আমাদের এখনকার স্বাধীনতা সংগ্রামীদের রাখা হতো। টুকটাক ইতিহাস আর ভূগোল নিয়ে কথা চলছিল। আলোচনা পুরোপুরি জমে ওঠার আগেই পার্থ ফিরে এসেছে। ধপাস করে সিটে বসে তাচ্ছিল্যের সুরে বলল, পেট থেকে কথা আমিও বার করতে পারি। মিতিন চোখ দিয়ে ইশারা করতেই টুপুর জিজ্ঞেস করল, কি কি জানলে গো পার্থ মেশো? এভরিথিং। ভদ্রলোকের নাম সুজিত দত্ত, থাকেন সুদপুরে, HB টাউনে। প্রজ্ঞাপত্তির দোকানটাও ঠাকুরদার আমলের। দোকান ছাড়াও সুজিতবাবুর আরও একটা ব্যবসা আছে, এক্সপোর্ট ইম্পোর্টের। সেই কাজেই বছরে বেশ কয়েকবার সিঙ্গাপুর যেতে হয় ওকে। বিয়ে থা করেননি, অত্যন্ত মাতৃভক্ত। বাবা হঠাৎ সেরিব্রাল অ্যাটাকে মারা যাবার পর মা ছাড়া পৃথিবীতে কিচ্ছু বোঝেন না। পার্থ তেরচা চোখে মিতিনকে দেখল। কি আর কিছু জানতে চাও? না, তবে ইনফরমেশনগুলো সত্যিই না মিথ্যে তা বোঝার উপায় নেই। মানে, তুমি বলতে চাও ভদ্রলোক মিথ্যে বললেন? হতেও পারে, যাচাই করার তো কোনো উপায় নেই। খামোখা উনি বানিয়ে বানিয়ে বলবেন কেন? সে আমি কি করে বলবো, জাস্ট মনে হলো তাই। পার্থ গোমরা মুখে বলল, টুপুর, তোর মাসির স্বভাবটা বেজায় কুচুটে হয়ে গিয়েছে। সব ব্যাপারে টিকটিকি বনা করা যায়, ভাল লাগে না। মিতিন হেসে ফেলল। হ্যাঁ, রাগ করছো কেন? ঠকেছি তো দু একবার, তাই ভয় হয়। হঠাৎ কোনো উটকো ঝামেলায় জড়িয়ে পড়লে বেড়ানোর অর্ধেকটাই তো মাটি। টুপুর ভুরুকুচকে জিজ্ঞেস করলো, ভদ্রলোককে কি তোমার উটকো ঝামেলা মনে হচ্ছে? বলতে পারছি না রে, না হলেই তো মঙ্গল। কলকাতা থেকে সিঙ্গাপুর অনেকটাই পূবে, সময়ের হিসেবে 2.5 ঘন্টায় গিয়ে। অর্থাৎ কলকাতায় যখন রাত 12টা, সিঙ্গাপুরে রাত 2:30। অতএব প্রায় 4 ঘন্টা আকাশপথে পাড়ি দিয়ে যখন প্লেন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে নামলো, সেখানে তখন সকাল 6:20। এয়ারব্রিজ থেকে বেরিয়ে ইমিগ্রেশন কাউন্টার অবধি যেতে গিয়ে টুপুর বেজায় মুগ্ধ। ম্যাপে সিঙ্গাপুর একটা ফুটকির মতো দেশ। তার কি পিল্লাই এয়ারপোর্ট, ভিতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য চলমান রাস্তা, কাঁচ ঘেরা অজস্র লাউঞ্জ, অগণিত বোর্ডিং গেট। কাছের ওপারে গুমটিতে দাঁড়িয়ে থাকা বাসের মতো সার সার এরোপ্লেন দেখা যায়। ডিউটি ফ্রি শপের এলাকাও কি বিশাল! কত কিসিমের যে ঝলমলে দোকান সেখানে, সব মিলিয়ে কার্পেট মোড়া বিমানবন্দরের অন্দরটি রীতিমতো চোখ ধাঁধানো। পাসপোর্ট ভিসা পরীক্ষার জায়গাটা নিচে, চলন্ত সিঁড়ি ধরে নামতে হয়। ছোট ছোট লাইন পড়েছে সেখানে। কাউন্টারের কর্মীরা বেশ চটপটে, কাজ হচ্ছে দ্রুত। লাইন থেকেই টুপুর দেখতে পেল তাদের আগে বেরিয়ে গেলেন সুজিত দত্ত। টুপুরদের দিকে সেভাবে ফিরেও তাকালেন না। লাগেজ সংগ্রহের সময় তাকে এদিক ওদিক খুঁজল টুপুর, চোখে পড়ল না। এবারও আগেই চলে গিয়েছেন। টুপুর মনে মনে হাসল একটু।
প্লেনে পার্থমেশু কীভাবে জেরা করেছেন কে জানে, তারপর থেকে ভদ্রলোক আর তাদের দিকে ঘেঁষছেনই না। বুঝি টের পেয়েছেন তার গায়ে পড়া ভাব জমানোটা টুপুরদের পছন্দ হয়নি। ভদ্রলোকে মিছিমিছি সন্দেহ করারও বোধহয় কোনো মানে হয় না। পার্থমেশই ঠিক, ডিটেকটিভরা দড়িকে সাপ বলে ধরে নেয়। কাস্টমসের গণ্ডি পেরোতেও সময় লাগলো না বিশেষ। ব্যাগ সুটকেস ট্রলিতে বসিয়ে ঝাঁ চকচকে এয়ারপোর্টটার বাইরের দিকে এলো টুপুররা। পার্থমেশুর পিছু পিছু অনেক মানুষ অপেক্ষা করছেন এখানে। কারোর হাতে নাম লেখা প্ল্যাকার্ড, কেউ বা সন্ধানী চোখে তাকাচ্ছে ইতিউতি, কেউ পেঙ্গুইনের লোক কোথায়। এতক্ষণ পার্থমেশু দারুণ সপ্রতিভ ছিল, এবার যেন ফাঁপড়ে পড়েছেন। ঈষৎ উদ্ভ্রান্তের মতো টুপুরকে বলল, এই কিরে, আমার নাম লেখা কোনো বোর্ড দেখছি না রে? তাই তো, যদি কেউ নিতে না আসে কি হবে? ঘাবড়াচ্ছিস কেন? আমরা কি জলে পড়ে গিয়েছি? বুমবুমের হাত শক্ত করে ধরে থাকা মিতিন অভয় বাক্য শোনালো। একেবারে খালি হাতে তো আসেনি। সিঙ্গাপুরের ট্যাক্সি সার্ভিসের খুব সুনাম, ট্যুরিস্টদের সচরাচর ঠকায় না। তেমন বুঝলে ট্যাক্সি পাকড়াও করে ভালো কোনো হোটেলে চলে যাব। তার অবশ্য দরকার হলো না। হঠাৎই যেন মাটি ফুঁড়ে আবির্ভাব হলেন এক ভদ্রলোক, বয়স বছর 50, কোকড়া কোকড়া চুল, গায়ের রং আবলুস কাঠের মতো কালো, মুখখানা যেন শুকনো লিচুর আটি, পরনে কালো স্যুট, কটকটে লাল রঙের টাই। ব্যস্ত সমস্তভাবে ভদ্রলোক বললেন, আই হোপ ইউ আর মিস্টার পি মুখার্জি ফ্রম ক্যালকাটা। পার্থ গম্ভীর স্বরে বলল, ইয়েস, আই এম ফ্রম পেঙ্গুইন রিসর্ট ইন্টারন্যাশনাল। ভদ্রলোক ঝুঁকলেন সামান্য। দক্ষিণ ভারতীয় টানে ইংরেজিতে বললেন, অনুগ্রহ করে আমাদের সংস্থার আমন্ত্রণপত্রটি দেখাবেন কি? নিশ্চয়ই নিশ্চয়ই। পার্থ কাঁধের ব্যাগ থেকে খাম বের করে দিল। মুখটা খুলে ভদ্রলোক আলগা চোখ বোলালেন চিঠিতে। তারপর চিঠি শুদ্ধ খাম চালান করলেন কোটের পকেটে। করমর্দনের জন্য হাত বাড়িয়ে গদগদ মুখে বললেন, ওয়েলকাম স্যার, পেঙ্গুইন রিসর্ট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে সিঙ্গাপুরে সুস্বাগতম। আমি কি আপনাদের অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি? খুব বেশি নয়, মিনিট 10। সরি স্যার, দেরি হওয়ার জন্য অত্যন্ত দুঃখিত। আসুন, আপনাদের গাড়ি রেডি আছে। গাড়িটা জাপানি, চেহারাটি নয়ন লোভন। গাড়িতে ওঠার আগে মোবাইল ক্যামেরায় টুক করে গাড়িটার ছবি তুলে নিল পার্থ। তারপর বসল সামনের সিটে। দরজা খুলে ভদ্রলোক উঠেছেন পার্থর পাশে, চালকের আসনে। পিছনে টুপুর, মিতিন, বুমবুম। আকাশে বুমবুমের ঘুম তেমন জুৎসই হয়নি। শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে ওঠা মাত্রই শির চোখ বুজে ফেলল। এয়ারপোর্ট ছেড়েই বেরিয়ে এলো গাড়ি। প্রথমটা ভদ্রলোক চুপচাপই ছিলেন। পার্থর কৌতূহলের তোড়ে মুখ খুললেন ধীরে ধীরে। দিব্যি জমে গেল আলাপ। ভদ্রলোক তামিল, নামটি বিশাল, কুম্ভকোণম শ্রীনিবাস রাঘবন সৌম্যনারায়ণ। বারবার আউড়েও নামটা গুলিয়ে ফেলছিল পার্থ। অবশেষে ভদ্রলোকই সরল করে দিলেন। বললেন, তাকে KSS বলেও ডাকা যেতে পারে, কিংবা শুধু নারায়ণ। কথায় কথায় জানা গেল চাকরি সূত্রে ভারতের অনেক জায়গায় ঘুরেছেন ভদ্রলোক। আপাতত কর্মসূত্রে সিঙ্গাপুরে আছেন বছর 5। কলকাতাতেও নাকি ছিলেন কিছুদিন। সেই সূত্রে ভাঙা ভাঙা বাংলাও বলতে পারেন, বোঝেনও মোটামুটি। জানলার বাইরে চোখ মেলে অচেনা শহরটাকে দেখতে দেখতে নারায়ণের কথা শুনছিল টুপুর। কি চমৎকার চওড়া চওড়া মসৃণ রাস্তাঘাট, দুধারে একের পর এক আকাশ ছোঁয়া অট্টালিকা। তবে শুধু ইট কাঠের জঙ্গল নয়, মাঝে মাঝে ঘন সবুজের দর্শন মিলছে। কোথাও এতটুকু ধুলো ময়লা নেই। সবে 7:15। এর মধ্যেই অসংখ্য গাড়ি বেরিয়ে পড়েছে রাস্তায়। মাপা গতিতে ছুটছে তারা, নিঃশব্দে, হর্ন না বাজিয়ে। চমৎকার সুশৃঙ্খল ব্যবস্থা। কোথাও কোনো পথচারী যেমন তেমনভাবে রাস্তা পার হচ্ছে না।
ফুলে ভরা বোগনভেলিয়ার লতায় সাজানো ফুটব্রিজ রয়েছে কিছু দূর অন্তর অন্তর। সেই সেতু ধরেই পথ পারাপার করছেন মানুষ। এমন ছবির মতো শহর দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়। টুপুর আপন মনে বলে উঠল, সিঙ্গাপুর তো সত্যিই ভারী সুন্দর। প্রশংসাটা নারায়ণের পছন্দ হয়েছে। খুশি খুশি মুখে বললেন, অবশ্যই সুন্দর, তবে 30-40 বছর আগে এমনটি ছিল না। এখন সিঙ্গাপুর নিজ গুণে সারা দুনিয়ার নজর কেড়েছে। সত্যি কি ছিল সিঙ্গাপুর আর কি হয়েছে? ঘুমন্ত বুমবুমের মাথা কাঁধে টেনে নিয়ে মেতেন বলে উঠল, একসময় তো এখানে চুরি ছিনতাই খুন খারাপি লেগেই থাকতো। ঠকজচ্চরের ভয়ে লোকে সিঙ্গাপুরে আসতেই চাইতো না। পার্থ বলল, আহা, অতটা বদনাম করো না। হাল খারাপ হয়েছিল ঠিকই, তবে সে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, যখন জাপানিরা ব্রিটিশদের হারিয়ে সিঙ্গাপুর দখল করে নিয়েছিল। তার আগে এরকম ঠাটবাট না থাকলেও শহরটার কিন্তু নাম ছিল। ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় বন্দরগুলোর একটা বলে কথা। সিঙ্গাপুর থেকে কোথায় না জাহাজ ছাড়তো তখন। সে তো এখনও যায়, শুধু জাহাজ নয়, উড়োজাহাজও। তবে বন্দরটা আরও বড় হয়েছে ম্যাডাম। নারায়ণ মিটিমিটি হাসছেন। পৃথিবীর খুব কম মালবাহী জাহাজই বলতে পারবে সে কখনো সিঙ্গাপুর ছোঁয়নি। প্লাস এখানে এখন কত ইন্ডাস্ট্রি, জাহাজ তৈরির কারখানা, অয়েল রিফাইনারি, ইস্পাত, এছাড়াও বিশাল বিশাল শপিং সেন্টার, ইলেকট্রনিক গুডস তো এখান থেকে অনেক সস্তায় পেয়ে যাবেন। পার্থ টুপুরের দিকে ঘুরে বলল, মাইন্ড ইট, সিঙ্গাপুরের এত উন্নতি হয়েছে গত 30-40 বছরেই। ঠিক বলেছেন, নারায়ণ সায় দিলেন। জাপানিরা শহরটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল, শুধু একজন মানুষ দেশটাকে নতুন করে গড়ে তুললেন। মিতিন বলল, আপনি নিশ্চয়ই লি কুয়ান ইউয়ের কথা বলছেন? ইয়েস ম্যাডাম, প্রচুর ঝড়ঝাপটা গিয়েছে সিঙ্গাপুরের উপর দিয়ে। জাপানিরা হটে যাওয়ার পর আবার এলো ব্রিটিশ শাসন। তারপর বেশ কিছুদিন খিচুড়ি অবস্থা। একসময় সিঙ্গাপুর ঢুকে গেল মালয়েশিয়ার মধ্যে। সেখান থেকে পুরোপুরি স্বাধীনতা এলো 1965-তে। আর তখন থেকেই লি কুয়ান ইউ শক্ত হাতে হাল ধরলেন সিঙ্গাপুরের। এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখে গল্প তো শুনি, তিনিই নাকি সিঙ্গাপুরের বাসিন্দাদের স্বভাব চরিত্র পুরো বদলে দিয়েছেন। কীরকম কীরকম? টুপুর কৌতূহলী হলো। বলে শেষ করা যাবে না। নারায়ণ নিপুণ হাতে গাড়ি বাই ঘোরালেন। ছোট্ট একটা উদাহরণ দিই, সিঙ্গাপুরে চীনারাই সংখ্যায় বেশি, প্রায় 70 ভাগ। তাদের একটা অভ্যেস ছিল যত্রতত্র থুতু ফেলার। এখন এই দ্বীপে একটা চীনাকেও তুমি খুঁজে বের করতে পারবে না যে রাস্তায় থুতু ফেলছে। জানি, মিথিন মাথা নাড়ল। এককালে নিয়ম না মানার জন্যই সিঙ্গাপুর কুখ্যাত ছিল। এখন সর্বত্রই এখানে নিয়মের শাসন। কেউ পথঘাট নোংরা করে না, ট্রাফিক আইন অমান্য করে না, কোথাও কোনো বেচালপনা নেই। রাত দুপুরেও যেখানে ইচ্ছা নির্ভয় ঘুরে বেড়ানো যায়। তাই নাকি? পার্থ ঠাট্টা জুড়ল। সিঙ্গাপুরকে কি তাহলে স্বর্গরাজ্য বলতে পারি? প্রায়, তবে এমনি এমনি হয়নি। এখানে ঠেলার নাম বাবাজি। এদেশে আইন এমনই কঠোর যে ভয়ে আইন মানে লোকে। অন্যায় করলেই শাস্তি তোমায় পেতেই হবে, সে তুমি যত শাহেনশা লোকই হও না কেন। মিতিন বুমবুমের চুলে বিলি কাটছে। একটা ঘটনার কথা বলি শোনো। মাইকেল ফে নামে এক আমেরিকান ছেলে জাস্ট মজা করে একটা দাঁড়িয়ে থাকা গাড়ির গায়ে আঁচড় কেটেছিল। এখানে রাস্তায় রাস্তায় লুকোনো ক্যামেরা থাকে। ছেলেটি ওই ক্যামেরায় ধরা পড়ে যায়। শাস্তি হয় 20 ঘা বেত মারা হবে তাকে। খবর রটে যেতেই চারিদিকে হই হই। আমেরিকারও মাথায় হাত। একজন আমেরিকান সিঙ্গাপুরের মতো এক পুচকে দেশের বিচারে প্রকাশ্যে বেত খাবে? স্বয়ং আমেরিকান প্রেসিডেন্ট লি কুয়ান ইউকে স্বনির্বন্ধ অনুরোধ করলেন মাইকেল ফেকে যেন ছেড়ে দেওয়া হয়। লি কুয়ান ইউয়ের সাফ জবাব, অসম্ভব। আমাদের দেশে আইন ইজ আইন। তবে হ্যাঁ, প্রেসিডেন্ট যখন অনুরোধ করেছেন তার সম্মান রক্ষার্থে বেতটা আস্তে মারা হবে। তুমি এই গপ্প জানলে কোত্থেকে? পার্থর ভুরুতে ভাঁজ। আগে বলনি তো।
মন দিয়ে নিউজ পেপার পড়তে হয় স্যার, শুধু শব্দ আর সুডুকুর জন্য তো কাগজ কেনা হয় না। কবে বেরিয়েছিল কাগজে? বিল ক্লিন্টন তখন আমেরিকার প্রেসিডেন্ট। ধুত, কুল মারছো। পার্থ তবু অবিশ্বাস যায় না। কে মিস্টার নারায়ণ? আপনি শুনেছেন গল্পটা? মনে করতে পারছি না, তবে ম্যাডাম যখন বলছেন হতেও পারে। নারায়ণ এবার ডান দিকে গাড়ি ঘোরালেন। অপেক্ষাকৃত সরু রাস্তায় ঢুকেছেন। ভিড় এলাকা। গাড়ির গতি কমিয়ে বললেন, ম্যাডাম দেখছি খবর টবর রাখেন খুব, সাংবাদিকতার পেশায় আছেন নাকি? না, ও তো প্রফেশনাল। পার্থ পরিচয়টা দেওয়ার সুযোগ পেল না। তার আগেই মিতিনের প্রশ্ন, আসল খবরটাই তো এখনো জানা হয়নি মিস্টার নারায়ণ। আমরা উঠছি কোথায়? কার্লটন হোটেল। সেটা কোথায়? লিটল ইন্ডিয়ায়। নারায়ণের স্বরে পেশাদারি ভদ্রতা। আমাদের ভারতীয় অতিথিরা লিটল ইন্ডিয়ায় থাকাই পছন্দ করেন। অভারতীয় অতিথিও আসেন বুঝি? অবশ্যই। সুডুকুর প্রতিযোগিতা পৃথিবীর অনেক শহরেই চলে। নিউ ইয়র্ক, সিডনি, টোকিও, লন্ডন। পেঙ্গুইন রিসর্ট ইন্টারন্যাশনাল শুধু নামেই নয় ম্যাডাম, কাজেও আন্তর্জাতিক। এই তো আপনাদের হোটেলে পৌঁছে দিয়ে আমি এক জাপানি দম্পতিকে রিসিভ করতে যাব। বলতে বলতে গাড়ির গতি আরও কমিয়েছেন নারায়ণ। বায়ে হোটেল কার্লটনের সাইনবোর্ড। বড়সড় কম্পাউন্ডটায় ঢুকে গাড়ি হোটেলের দোরগোড়ায় থামল। নারায়ণ নেমেই নিজের হাতে দরজা খুলে ধরেছেন। আসুন আপনারা প্লিজ। প্রথম দর্শনেই হোটেলটা বেশ মনে ধরে গেল টুপুরের। সামনে অর্ধবৃত্তাকার লন আর ফুলের বাগান দিব্যি শোভা এনে দিয়েছে বহিরঙ্গে। চারতলা বিল্ডিংটাও বেশ নতুন। শ্বেতপাথরের সিঁড়ি, শ্বেতপাথরের মেঝে। না, পেঙ্গুইন ইন্টারন্যাশনাল খুব একটা আজেবাজে জায়গায় রাখছে না। একতলার 104 নম্বর রুমে টুপুরদের ঢুকিয়ে দিয়ে নারায়ণ বিদায় নিলেন। নিজের মোবাইল নম্বর দিয়ে গেলেন যাওয়ার আগে। পরশু সন্ধে অবধি এই হোটেলেই এখন টুপুরদের আস্তানা। ঘরে এসে বিছানায় শুইয়ে দেওয়া হয়েছে বুমবুমকে। টুপুরও পাশে গড়িয়ে পড়ল। মিতিন ঘুরে দেখে নিচ্ছে টয়লেট অ্যান্টি রুম। কাঠের দেওয়াল আলমারিতে ব্যাগ সুটকেস রেখে দিয়ে বড় করে আড়মোড়া ভাঙল পার্থ। চোখ টিপে জিজ্ঞেস করলো, কিরে টুপুর, ঘরটা কেমন? সবই ভালো, শুধু দোতলা 3তলা হলে বেটার হতো, ব্যালকানি পাওয়া যেত একখানা। এই তো বিপদে ফেললি। পার্থ আঙুলে চুল পাকাচ্ছে। দাঁড়া, রিসেপশনে একবার বলে দেখি, যদি পটিয়ে পাটিয়ে ম্যানেজ করতে পারি। এক্সট্রা কিছু লাগে তো দিয়ে দেবো। বলেই পার্থ দুম করে ফিরল প্রায় মিনিট 20 পর। চোখ মুখে টকবক করছে উত্তেজনা। টুপুর জিজ্ঞেস করলো, কি গো, ব্যবস্থা হলো? আজ নয়, কাল সকালে পেয়ে যাব টপ ফ্লোরে। খুশি? ভীষণ। এবার তার চেয়েও বড় খবরটা দিই, শুনে তোর মাসি বুদ্ধিতে শান দিতে থাকুক। কি খবর গো? লাগোয়া বাথরুম থেকে জল ছিটিয়ে এসে মুখ মুছছিল মিতিন। তোয়ালে কাঁধে ফেলে বলল, সুজিত দত্ত এই হোটেলেই উঠেছেন তাই তো? হ্যাঁ, এই মাত্র চেক ইন করলেন। বলতে বলতে পার্থ তোতলাচ্ছে। তুমি কি করে জানলে? মিতিন হেসে বলল, আমার ডিটেকটিভ এজেন্সির নাম কি মনে আছে তো? থার্ড আই, তৃতীয় নয়ন। এটা আমার ওই তৃতীয় চক্ষুর নমুনা। টুপুর আর পার্থ চোখ চাওয়াচাই করলো। না, কারোরই মাথায় ঢুকছে না। 9:30 বাজে। বুমবুম এখনও ঘুমে কাদা। সে না জাগা পর্যন্ত বেড়াতে বেরোনোর কোনো সুযোগ নেই। অগত্যা টুপুর আর মিতিন স্নান সেরে নিল একে। রাতে প্লেনে কারোরই ঠিকঠাক ঘুম হয়নি, ফলে গাটা ম্যাজ করছিল। শাওয়ারের ঠান্ডা জলে বেশ তরতাজা হলো শরীর। এবার পার্থ ঢুকেছে বাথরুমে। সুজিত দত্তর কেসটা এখন টুপুরের মাথায় চেপে আছে। চুল টুল আছড়ে জিন্স টি শার্ট পরে ঘরের বাইরে একবার পাক খেয়ে এলো টুপুর। টানা লম্বা প্যাসেজ একেবারে শুনশান। দুধারে সব কটা রুমেরই দরজা বন্ধ। বোঝার জো নেই সুজিত দত্ত ধারে কাছে আছে কিনা। ঘুরে এসে ফের টুপুর মিতিনকে জিজ্ঞেস করলো, সুজিত দত্ত কি সত্যি আমাদের ফলো করে এখানে উঠল? সুটকেস খুলে বুমবুমের জামা প্যান্ট বের করছিল মিতিন। হালকা গলায় বলল,
আমি তো কোনো কারণ দেখি না। আমিও। ভদ্রলোক আমাদের অযথা ধাওয়াই করবেন বা কেন? এখানে ওঠা হয়তো নিছকই কাকতালীয়, সেরকমই কিছু ধরে নে। অনর্থক টেনশন করছিস কেন? মিতেন সুটকেসের ডালা বন্ধ করলো। শুধু একটা কথাই বলবো, চোখ কান খোলা রাখবি। সে তো টুপুর রাখবেই। কথা না বাড়িয়ে টুপুর টিভির রিমোটখানা হাতে তুলে নিল। বিছানায় বসিয়ে চ্যানেল ঘোরাচ্ছে। বেশিরভাগই স্থানীয় চ্যানেল। কোথাও সিঙ্গাপুরি মেয়েদের ফ্যাশন প্যারেড চলছে, তো কোথাও ইংরেজিতে নিরস বকর বকর। মালায়ালি আর চীনা ভাষাতেও অনুষ্ঠান চলছে কখনো কখনো কোনো চ্যানেলে। হঠাৎ একখানা ভারতীয় চ্যানেল এসে গেল। খবর পড়ছে এক মহিলা। মায়ানমার থেকে ভারতে বার্ড ফ্লুর ভাইরাস ঢোকা বন্ধ করতে সতর্কতা জারি করেছে মণিপুর সরকার। শুটিংয়ের জন্য ঐশ্বর্য রায়ের সঙ্গে অভিষেক বচ্চনের বিয়ে পিছিয়ে গেল। আগ্রায় গতকাল গ্রেপ্তার হয়েছে এক বিদেশি। ভারতীয় বিমানসেবী বাহিনীর সদর দপ্তরের সামনে ফটো তোলার অপরাধে। শেষ খবরটা শুনেই টুপুর ঝট করে ঘাড় ঘোরালো। লোকটা নিশ্চয়ই স্পাই, তাই না মিতিন মাসি? মিতিনও খবরটা শুনছিল। বলল, হতেও পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। কেন? লোকটা তো ক্যামেরার সমেত হাতে নাতে পাকড়াও হয়েছে। দূর, গুপ্তচররা কি অত বোকা হয় নাকি? সবাইকে দেখিয়ে দেখিয়ে শাটার মারবে? তাছাড়া আজকাল আর স্পাইদের দিয়ে ফটো তোলানোর দরকার হয় না। এখন আকাশে ছেড়ে রাখা উপগ্রহের কল্যাণে মিলিটারিদের প্রায় প্রতিটি খুঁটিনাটি খবরই জোগাড় করে ফেলা যায়। কোথায় কোন যুদ্ধজাহাজ ঘুরছে, কোন এয়ারবেসে কটা যুদ্ধবিমান রাখা আছে, অবিরাম তার ফটো তুলছে স্যাটেলাইটের ক্যামেরা। আর সেই ক্যামেরা এত শক্তিশালী যে যুদ্ধজাহাজের স্ক্রু পর্যন্ত তার নজর এড়ায় না। ও, তার মানে এখন উপগ্রহগুলোই স্পাই? মানুষ গুপ্তচরের দিন শেষ? পুরোপুরি নয়, তাদেরও কাজ আছে। কোথায় কোন ফ্রন্টে কত মিলিটারি পাঠানো হবে, কবে কখন কোন ব্যাটালিয়ন কোথায় সরবে, কিংবা কোনো দেশ অন্য দেশকে আক্রমণ করবার মতলব ভাবছে কিনা, এসব খবর তো মানুষকেই জোগাড় করতে হয়। কিভাবে খবর পায়? হাজারো উপায় আছে। গুপ্ত ক্যামেরা বা মাইক্রোফোন বসানো থাকে কোথাও কোথাও। সৈন্যবাহিনীর মধ্যেও গোপন খবর পাচার করার লোক ঢুকিয়ে দেওয়া হয়। মিতিন মুচকি হাসল। জানিস তো, ব্রিটিশ সিক্রেট সার্ভিসের যিনি 2 নম্বর বড় কর্তা ছিলেন, সেই কিম ফিলবি কিন্তু আদতে ছিলেন এক রাশিয়ান গুপ্তচর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কত খবর যে রাশিয়াকে সাপ্লাই করে গিয়েছিলেন, বলো কি কেউ ধরতে পারেনি? ওস্তাদ স্পাইদের ধরে ফেলা খুব সহজ কাজ নয় রে। তারা খবর পাচারে নিত্য নতুন টেকনিক বের করে। হয়তো সকলের চোখের সামনে দিয়ে খবর পাঠিয়ে দেবে, কিন্তু কায়দার গুণে কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। কত ধরনের সাংকেতিক ব্যাপার স্যাপার যে থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। মাসি বঞ্জির বাক্যালাপের মাঝেই বাথরুম থেকে বেরিয়ে এসেছিল পার্থ। দাড়ি টাড়ি কামিয়ে স্নান টান সেরে আচমকা সেও নাক গলালো আলোচনায়। বিজ্ঞের সুরে বলল, ক্লজ ফুকসের নাম শুনেছিস টুপুর? বিখ্যাত বিজ্ঞানী, আবার গুপ্তচরও বটে। তিনি তো অ্যাটম বোমের আস্ত ফর্মুলাটাই আমেরিকা থেকে রাশিয়ায় চালান করে দিয়েছিলেন। কিভাবে করেছিলেন জানিস? সে গল্প পরে হবে, মিতিন বাধা দিল। এখন ছোট সাহেবকে তোলো, সারা সকাল ঘরেই কাটাবো নাকি? বলার সঙ্গে সঙ্গে পটাং চোখ খুলে গিয়েছে বোমের। ফিক করে হেসে বলল, আমি তো জেগেই আছি। তাহলে এবার দয়া করে গাত্রোত্থান করো। 10 মিনিটের মধ্যে রেডি না হলে তোমাকে রেখেই কিন্তু আমরা বেরিয়ে যাব। আর 5 মিনিটস বেশি দাও মা, প্লিজ। 15 মিনিট নয়, বোমের তৈরি হতে সময় লাগলো পাক্কা 25 মিনিট। তার মধ্যে অবশ্য পার্থ টুকটাক কিছু কাজ সেরে নিল। হ্যান্ডক্যামে নতুন ক্যাসেট ভরা, ব্যাটারিতে চার্জ দেওয়া, চাঙ্গি এয়ারপোর্টের টুরিস্ট কাউন্টার থেকে সিঙ্গাপুরের দর্শনীয় স্থান সংক্রান্ত বেশ কিছু লিফলেট জোগাড় করেছিল। সেগুলোও পুরল পকেটে। ব্যাস, এবার বেরিয়ে পড়লেই হয়। রুমে চাবি লাগিয়ে ডাইনিং হলে এলো সকলে। সামনের টেবিলটাতেই বসেছে। মেনু কার্ড দেখতে দেখতে পার্থ জিজ্ঞেস করলো, কিরে টুপুর, কি খাবি?
টুপুর কাজ ঝাঁকালো, এনিথিং হেভি না লাইট? মিতিন বলল, প্লেনে অনেক রাত্রে ডিনার হয়েছে, এখন হালকাই ভালো। তাই হোক তবে। পার্থ মুখভঙ্গি করলো, সেই সঙ্গে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনারের ব্যাপারটি একটা প্রিন্সিপালও তৈরি হয়ে যাক। এখন থেকে খাওয়ার ব্যাপারে কোনো বাধা ধরার টাইম থাকবে না, যখনই জাগিবে জঠর তখনই আহার। মিথিন হেসে উঠল, জঠর নয় বলো, তোমার রসনা। বটেই তো, রসনাকে তো তৃপ্ত করতেই হবে। মালয়েশিয়ান খাবার খাবো, ইন্দোনেশিয়ান চাখবো, থাই ফুড, চাইনিজ, কোরিয়ানও টেস্ট করতে পারি, সব হবে। তবে এখন সাহেবি ব্রেকফাস্টেই বলো। সেই মতোই অর্ডার দেওয়া হলো, বাটার টোস্ট, টার্কি সসেজ, স্ক্র্যাম্বলড এগ আর কফি। বুমবুমের জন্য মিল্কশেকও বলা হলো 1 গ্লাস। পরবর্তী পর্বটি খুব শীঘ্রই আসবে। আজকের পর্বটি আপনাদের সকলের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করে দেবেন। নমস্কার।